मेडिकल और डेंटल कलेजे भर्ती इच्छुक भाइया ও আপুরা তোমাদের সবাইকে আজকের বায়োলজি ক্লাসে শুভেচ্ছা। আসপেক্ট মেডিকেল সিরিজ কর্তৃক আয়োজিত মেডিকেল ও ডেন্টাল ভর্তি প্রস্তুতির প্রোগ্রামের আজকের ক্লাসে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার অর্থাৎ কোষ এর গঠন থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে এগুলা নিয়ে কথা বলবো এবং আমরা শুধুমাত্র সেই সমস্ত ব্যাপারগুলাই পড়ব যেগুলো আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে হাসান স্যারের বইটা আছে বা অন্যান্য রাইটারের যে উদ্ভিদ বিজ্ঞান বইটা আছে সেখানে কিন্তু অনেক ইনফরমেশন, কিন্তু এই সব ইনফরমেশনের সব কিছু কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ততটা গুরুত্বপূর্ণ না। তো আমরা শুধুমাত্র সেই সমস্ত টপিক নিয়েই আজকে কথা বলবো যেগুলো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো আর কথা না বাড়াই, তো তোমাদের সঙ্গে আছি আমি তোমাদের রনি ভাইয়া। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তো দেখো আমরা ফার্স্টে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কোষ সম্পর্কিত প্রাথমিক আলোচনা। তোমরা নিশ্চয়ই জানো যে কোষ কাকে বলে। কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের এককে কোষ বলে। আচ্ছা, তো আমরা এই স্লাইডে কোষ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রাথমিক কথাবার্তা আছে সেটা নিয়েই আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল খেয়াল করো, আমরা নিশ্চয়ই এটা জানি যে কোষবিদ্যার জনককে। তো তোমরা অবশ্যই এটা মনে রাখবা যে কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। এখন একটা বিষয় হচ্ছে আমাদের পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে যে কোষবিদ্যার জনককে, তখন দেখা যাবে যে প্রথম অপশনেই কিন্তু লিওয়েন হুকের নাম লেখা থাকবে। তো এই ব্যাপারে কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে যে এই প্রশ্নের উত্তর লিওয়েন হুক না, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রবার্ট হুক। তাহলে আমরা যেটা পড়লাম যে কোষবিদ্যার জনককে, কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক এবং উনি যে বইটা লিখছে এটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। তাহলে এই বইটার নামও মনে রাখতে হবে যে রবার্ট হুক যে বইটা লিখছে তার নাম কি? মাইক্রোগ্রাফিয়া। আচ্ছা, এরপরে চলে আসে আধুনিক কোষবিদ্যার জনক। আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে সোয়ানসন। তাহলে দেখো, কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক আর আধুনিক কোষবিদ্যার জনক এটা হচ্ছে সোয়ানসন। এবং আমরা এই সাথে আরও একটা ইনফরমেশন মনে রাখবো যে রবার্ট হুক যে বইটা লিখছে ওটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। এবার আমরা চলে আসতে পারি, দেখো জীবিত কোষ পর্যবেক্ষণ করেন কে? তাহলে জীবিত কোষ পর্যবেক্ষণ করে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তো তোমাদেরকে এত বড় নাম মনে রাখতে হবে না, শুধু লিউয়েনহুক মনে রাখলেই হয়েছে। তাহলে জীবিত কোষ কে পর্যবেক্ষণ করছে? লিউয়েনহুক। আচ্ছা, এরপর দেখো আমরা কোষের কিছু ডেফিনেশন শিখব। যেমন বিজ্ঞানী হচ্ছে জিন ব্রাকেট। তাহলে ব্রাকেটের মতে হচ্ছে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। তাহলে দেখো উনি কিন্তু এক্ষেত্রে কাজের কথাটা আনে নাই, ওনার ডেফিনেশনে জাস্ট উনি বলছে কোষ হচ্ছে জীবের গঠনগত মৌলিক একক। এটা মাথায় রাখতে হবে যে ব্র্যাকেটের যে ডেফিনেশনটা সেখানে কিন্তু উনি কাজের কথা বলে নাই, শুধুমাত্র গঠনের কথা বলছে। আচ্ছা, এরপরে আমরা যদি চলে আসি ডি রবার্টিসের মতে হচ্ছে কোষ হলো জীবের মৌলিক গঠনগত এবং কার্যগত একক। দেখো এখানে শুধুমাত্র কিন্তু গঠনের কথা আনা হয়নি, কাজের কথাও নিয়ে আসা হয়েছে। অর্থাৎ গঠনগত এবং কার্যগত একক কোষ, এটা কার মতে? এটা হচ্ছে ডি রবার্টিসের মতে। তো তোমরা দেখো এই ডেফিনেশনটা এইভাবে সহজে মনে রাখতে পারো যে এখানে ডি আছে, তো আমি ডি থেকে ধরো ডাই নিলাম। তো তুমি তো নিশ্চয়ই জানো যে ডাই মানে হচ্ছে দুই। তাহলে দুই মানে কি? এখানে দুই ধরনের কথা বলা হয়েছে, একটা হচ্ছে গঠনগত এবং আরেকটা হচ্ছে কার্যগত, অর্থাৎ গঠন এবং কাজের একক। এরপরে আমরা চলে আসি জীবদেহের গঠন এবং কার্যিক একককে কোষ বলে, এটা আমরা প্রথমেই বলছি। আচ্ছা, আর কোষ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে সাইটোলজি বা হচ্ছে কোষবিদ্যা। দেখো আমরা যদি এখানে সাইটোলজি কথাটা একটু লিখি, সাইটোলজি, তাইলে এই যে তোমরা নিশ্চয়ই মনে রাখবা যে সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ। যদি কোনো শব্দের শেষে সাইট থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে কোষ বোঝানো হয়। আচ্ছা, আর লজি বা হচ্ছে লগস, এটার মানে হচ্ছে বিজ্ঞান বা হচ্ছে আলোচনা। তাহলে আমরা যেখানে কোষ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইটোলজি। আচ্ছা,
এরপরে আমরা চলে আসতে পারি, দেখো সব থেকে বড় কোষ কোনটা, এটা হচ্ছে উট পাখির ডিম। এবং তোমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে একটা মাত্র কোষ দিয়ে গঠিত, অর্থাৎ এটা হচ্ছে এক কোষী। তাহলে পরীক্ষায় যদি আসে সব থেকে বড় কোষ কোনটা, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে উট পাখির ডিম, এবং এটা হচ্ছে একটি মাত্র কোষ দিয়ে গঠিত। আচ্ছা, মানব দেহের সবচেয়ে লম্বা কোষ এটা হচ্ছে নিউরন বা হচ্ছে স্নায়ু কোষ। তাহলে মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা, এটা হচ্ছে নিউরন বা স্নায়ু কোষ। দেখো তোমরা কিন্তু এই যে এইরকম ইনফরমেশনগুলা, যে সব থেকে লম্বা কোনটা, সবচেয়ে দীর্ঘতম, সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে বৃহত্তম, যে এই রকম যে ইনফরমেশনগুলা বইয়ের মধ্যে দেখবা যে ছড়ানো ছিটানো থাকবে বিভিন্ন চ্যাপ্টারে। তো তোমাকে কিন্তু এইগুলা এক জায়গা করে পড়তে হবে। তো দেখবা যে আমাদের যে মেডিকেল সিরিজের বায়োলজি বইটা আছে, অর্থাৎ আসপেক্ট মেডিকেল বায়োলজি যে বইটা, এই বইটাতে কিন্তু এইরকম একই রকম ইনফরমেশনগুলোকে এক জায়গায় গুছাই দেওয়া হয়েছে। তো এই ইনফরমেশনগুলা তোমার কিন্তু পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, দেখো ক্ষুদ্রতম আদিকোষ কোনটা। তাহলে ক্ষুদ্রতম, দেখো একটু আগে পড়লাম যে সব থেকে বড় কোষ কোনটা, এটা হচ্ছে উট পাখির ডিম। আর এখন বলা হচ্ছে ক্ষুদ্রতম কোষ কোনটা, তাহলে এটা হচ্ছে মাইকোপ্লাজমা। এটার নাম কি? মাইকোপ্লাজমা। এখানে কিন্তু দেখো মাইক্রো বলা হয়নি, এখানে বলা হয়েছে মাইকোপ্লাজমা, এটা একটু খেয়াল রাখতে হবে। এবং এটার অপর নাম হচ্ছে পিপিএলও। পিপিএলওতে কি আসে? প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তাহলে আমরা দেখো এখান থেকে দুইটা শব্দ অবশ্যই মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কি মাইকোপ্লাজমা, অর হচ্ছে পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আচ্ছা, এরপরে আমরা চলে আসতে পারি এক কোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ। দেখো এখানে কিন্তু উদ্ভিদ কোষের কথা বলা হচ্ছে, এবং এটা সবচেয়ে বড়, এবং এটা হচ্ছে এক কোষী। তাহলে এক কোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ কোনটা? এটা একটা শৈবাল, যার নাম হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। তাহলে এই নামটা মনে রাখতে হবে, অ্যাসিটাবুলারিয়া। আচ্ছা, এরপরে চলে আসি প্রথম কোষের সৃষ্টি মতবাদ, এটা হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। তাহলে এই কথাটা মনে রাখবা যে প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়, তো এটা সম্পর্কিত যে মতবাদটা আছে এটা হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। এখন দেখবা যে তোমাকে পরীক্ষায় কিভাবে কনফিউজ করবে, এখানে অপশনে তারা একটা দিবে হচ্ছে ডিএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস, আর একটা দিবে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। আচ্ছা, এবার আমরা নেক্সট স্লাইডে চলে আসি। দেখো এই যে আমরা কোষ সম্পর্কে কিছু প্রাথমিক আলোচনা করলাম, যে কোষ কাকে বলে, তারপরে কোষ বিদ্যা কি জিনিস, তারপরে হচ্ছে কোষ নামকরণ কে করছে। তো এই যে ব্যাপারগুলো ছিল, বা রবার্ট হুকের অবদান, লিউয়েন হুকের অবদান, সব থেকে বড় কোষ কোনটা, লম্বা কোষ কোনটা, ক্ষুদ্রতম কোষ কোনটা। তো এখন আমরা এই কথাবার্তাগুলোর উপরে কিছু ইনস্ট্যান্ট প্র্যাকটিস করব। তো দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা, মানুষের স্নায়ু কোষের দৈর্ঘ্য কত পর্যন্ত হতে পারে। একটু আগে আমরা বলছি যে এটা হলো সব থেকে লম্বা কোষ ছিল, তাই না? সবচেয়ে লম্বা। আচ্ছা, তো সবচেয়ে লম্বা এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে 1.37 মিটার, ঠিক আছে? এবং তোমরা নিশ্চয়ই এটা জানো যে আমাদের যে নিউরন বা হচ্ছে স্নায়ু কোষ, এটা হচ্ছে একদম মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত। এই কারণেই আমরা বলি যে এটা হচ্ছে সব থেকে লম্বা কোষ, এবং যেটার লেন্থ দাঁড়াচ্ছে কত? 1.37 মিটার। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে আসি। নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষ? দেখো চমৎকার প্রশ্ন, কোনটি প্রোক্যারিওটিক কোষ? প্রো শব্দের অর্থ কি? প্রো মানে হচ্ছে আদি, প্রো মানে হচ্ছে আদি। তারপরে ক্যারি অন, ক্যারি অন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রোক্যারিওটের অর্থ কি? প্রোক্যারিওটের অর্থ হচ্ছে যাদের নিউক্লিয়াস সুগঠিত না, বা যাদের নিউক্লিয়াস হচ্ছে আদি নিউক্লিয়াস। অর্থাৎ যেই নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস থাকে না, তাদেরকে আমরা বলি হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। আচ্ছা, তো তাহলে এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে প্রোক্যারিওটিক কোষ কোনটা। তাহলে অপশন দেখো, একটা হচ্ছে শৈবাল,
তারপর মাইকোপ্লাজমা, প্রোটোজোয়া, মেটাজোয়া। তাহলে অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা হচ্ছে আদি কোষ বা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কোষের নামকরণ কে করছে? আমরা একদম শুরুতেই বলছি যে কোষবিদ্যার জনক রবার্ট হুক, এবং তিনিই হচ্ছে কোষের নামকরণ করছে। তাহলে কোষের নামকরণ করছে কে? রবার্ট হুক। এখানে কিন্তু কনফিউজ হয়ে যাওয়া যাবে না যে লিউয়েন হুক, লিউয়েন হুক না, এটা কি হবে? রবার্ট হুক। আচ্ছা, এবার আমরা দেখো আমাদের যে নেক্সট টপিক, এটাতে আমরা চলে আসব। টপিক নাম্বার 2, এটা হচ্ছে কোষের প্রকারভেদ। এখন দেখো আমরা কোষকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমন হচ্ছে তুমি যদি গঠনগত দিকটা বিবেচনা করো, তাহলে একটা হতে পারে হচ্ছে দেহকোষ, আর একটা হচ্ছে জনন কোষ। অর্থাৎ আমাদের মূল দেহ গঠনে অংশ নেয় যারা, তারা হচ্ছে দেহকোষ, আর জনন কাজে অংশ নেয় যারা, তাদেরকে আমরা জনন কোষ বলে থাকি। যেমন হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু। আবার তুমি হচ্ছে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের গঠনটা কেমন এটার উপর ভিত্তি করে আবার তুমি হচ্ছে কোষকে কিন্তু দুই ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে প্রোক্যারিওটা এবং আরেকটা হচ্ছে ইউক্যারিওটা। আবার দেখো যে তুমি অন্য একটা ভাবে কোষকে দুই ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে উদ্ভিদ কোষ, আর একটা হচ্ছে কি প্রাণী কোষ। তাহলে দেখো আমরা প্রায় 3টা অ্যাঙ্গেল থেকে কোষকে কিন্তু ভাগ করলাম। তো এখন আমরা একটু দেখে নিব যে আমাদের আসলে দেহকোষ এবং জনন কোষ, এদের মধ্যে আসলে কি কি পার্থক্য বিদ্যমান। আচ্ছা, তাহলে দেহকোষ এটা হচ্ছে দেহ গঠনে অংশ নেবে, দেহ গঠনে, তুমি নিশ্চয়ই টার্মটা থেকেই বুঝতে পারতেছো। আর জনন কোষ এটা হচ্ছে জীবের বংশবৃদ্ধির জন্য বা জনন কাজে অংশ নেবে, এটা হচ্ছে জনন কোষের কাজ। আচ্ছা, আর সব সময় মনে রাখতে হবে দেহকোষগুলা হচ্ছে ডিপ্লয়েড কোষ। এটা সব সময় যেন মনে থাকে যে আমাদের দেহকোষগুলা হচ্ছে ডিপ্লয়েড কোষ, আর জনন কোষ যেগুলো আছে মানে শুক্রাণু, ডিম্বাণু, এগুলা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। আচ্ছা, তাহলে দেহকোষ যেহেতু ডিপ্লয়েড, এই কারণে এরা কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, মাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে দেহকোষ বিভাজিত হবে মাইটোসিস প্রক্রিয়ায়। আর জনন মাতৃকোষ যেগুলো আছে, দেখো একটা বিষয় যে আমরা কিন্তু এখানে জনন কোষ বলি নাই, আমরা বলতেছি জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ এটা বিভাজিত হবে মিওসিস প্রক্রিয়ায়, এবং মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তারা হচ্ছে জনন কোষ তৈরি করবে, এটা যেন মনে থাকে। আচ্ছা, তারপরে আমরা তো এটা বললামই যে দেহকোষগুলো হচ্ছে ডিপ্লয়েড হবে আর জনন কোষগুলো হচ্ছে হ্যাপ্লয়েড হবে। তো আমরা দেহকোষের কি উদাহরণ দিতে পারি? উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, অর্থাৎ উদ্ভিদের দেহ গঠনে যে অংশগুলা থাকে মানে মূল, কাণ্ড, পাতা, তো এইগুলাতে যে কোষগুলা থাকে এটা হচ্ছে দেহকোষের উদাহরণ। তারপর হচ্ছে মানুষের ক্ষেত্রে বা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে স্নায়ু কোষ, তারপরে হচ্ছে রক্তকণিকা, এইগুলা হচ্ছে দেহকোষের উদাহরণ। আর জনন কোষের উদাহরণ কি কি? একটা হচ্ছে শুক্রাণু, আর একটা হচ্ছে ডিম্বাণু, অর্থাৎ স্পার্ম এবং হচ্ছে ওভাম। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা পরের স্লাইডে চলে আসি। এখন দেখো, এটা আমাদের মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের আদি কোষ এবং প্রকৃত কোষ, এদের মধ্যে কি কি পার্থক্য আছে। আদি কোষ এবং হচ্ছে প্রকৃত কোষের মধ্যে, বা হচ্ছে আমি যদি অন্যভাবে বলি যে প্রোক্যারিওটা এবং হচ্ছে ইউক্যারিওটা, এদের মধ্যে আসলে কি কি পার্থক্য বিদ্যমান। তো খেয়াল করো, তো বিষয়টা হচ্ছে আদি কোষ যেগুলো, আগেই আমি বলছি যে এদের নিউক্লিয়াসটা সুগঠিত না। এবার একটা প্রশ্ন হতেই পারে, নিউক্লিয়াস সুগঠিত না এর মানে কি? তোমরা নিশ্চয়ই জানো যে নিউক্লিয়াসের গঠনে 4টা অংশ থাকে, যার মধ্যে একটাকে আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং হচ্ছে ক্রোমাটিন তন্তু বা হচ্ছে ক্রোমোজোম। কিন্তু যেগুলা হচ্ছে আদি কোষ, তাদের যেহেতু নিউক্লিয়াসটা সুগঠিত না, এই কারণে তাদের কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এটা কিন্তু থাকে না। তাহলে নিউক্লিয়াস সুগঠিত না, এটার মানে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এটা হচ্ছে অনুপস্থিত থাকবে। আচ্ছা, কিন্তু প্রকৃত কোষ যেটা বা সুকেন্দ্রিক কোষ যেটা, সেটার নিউক্লিয়াস অবশ্যই কি হবে? সুগঠিত হবে।
আমরা নেক্সট পার্থক্যে যদি চলে আসি, তো আদি কোষে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। এটা মাথায় রাখতে হবে, আদি কোষে শুধুমাত্র হচ্ছে রাইবোজোম থাকবে। আর প্রকৃত কোষ এখানে সমস্ত ধরনের কোষীয় অঙ্গাণু থাকবে। আচ্ছা, এবার আমরা যদি রাইবোজোমের মধ্যে চলে আসি, আদি কোষের যে রাইবোজোম এটা হচ্ছে 70S টাইপের, এটা কি 70S টাইপের। আর প্রকৃত কোষ এদের রাইবোজোমটা হবে 80S টাইপের। তাহলে আদি কোষের রাইবোজোম হচ্ছে 70S, এবং এখানে এস দিয়ে কি বোঝায়? এস দিয়ে হচ্ছে ভেদবার্গ ইউনিট, এটা মনে রাখতে হবে। এস দিয়ে বোঝানো হয় ভেদবার্গ ইউনিট। আচ্ছা, এবার আমরা চলে আসি আদি কোষ বিভাজিত হয় কিভাবে, এটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। আর প্রকৃত কোষ বিভাজিত হয় মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ায়। তাহলে আদি কোষ বিভাজিত হবে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, আর প্রকৃত কোষ বা হচ্ছে সুকেন্দ্রিক কোষ এরা বিভাজিত হবে মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ায়। আচ্ছা, আদি কোষের ডিএনএ এটা হচ্ছে বৃত্তাকার। দেখো আমরা কিন্তু এই জায়গাটাতে অনেকে ভুল করি, ঠিক আছে? আমরা ওই যে পড়তে পড়তে যে ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, বা হচ্ছে ডিএনএর গঠনটা সূত্রাকার, দুইটা সুতা, তো এরকম পড়তে পড়তে আমাদের সবসময় মাথায় কাজ করে যে ডিএনএটা হচ্ছে সূত্রাকার হবে। তবে ডিএনএ সূত্রাকার হবে কার ক্ষেত্রে? এটা প্রকৃত কোষের ক্ষেত্রে। আর আদি কোষের ক্ষেত্রে ডিএনএটা হবে বৃত্তাকার। তাহলে এটা আমরা এইভাবে মনে রাখবো যে ডিবি, ঠিক আছে? ডিবিতে কি হবে? ডিতে হবে হচ্ছে ডিএনএ, আর বিতে ধরো হচ্ছে বৃত্তাকার, এবং এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে আদি কোষের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে চলে আসি, দেখো আর প্রকৃত কোষের ডিএনএ তো দ্বিসূত্রাকার, ডাবল হেলিক্স, এটা তো আর নতুন করে মুখস্থ করার কিছু নাই। এরপরে আমরা চলে আসি, দেখো আদি কোষে জিন প্রকাশের একক যেটা আদি কোষের ক্ষেত্রে সেটা হচ্ছে অপেরন। তাহলে অপেরন কোথায় থাকবে? অপেরন হচ্ছে আদি কোষে থাকবে, অপেরনটা হচ্ছে আদি কোষে থাকবে। আর অপেরন এটা কিন্তু প্রকৃত কোষে থাকবে না, তাহলে প্রকৃত কোষে কোনো অপেরন থাকবে না। তারপর হচ্ছে দেখো ইন্ট্রন্স, তারপর হচ্ছে এক্সন, এগুলা কিন্তু দেখো আমরা কার ক্ষেত্রে পাই? এগুলা হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে। তাহলে এই যে ইন্ট্রন্স এটা কিন্তু আদি কোষে নাই, কিন্তু প্রকৃত কোষে ইন্ট্রন্স থাকবে। তোমরা দেখো যখন হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা তোমরা পড়ছো, যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া, সেখানে কিন্তু তোমরা এই ব্যাপারগুলো পড়ছো, যে ইন্ট্রন্স, তারপর হচ্ছে এক্সন, তারপর হচ্ছে ক্যাপিং, বা এই জাতীয় যে ব্যাপারগুলো ছিল, স্প্লাইসিং, তো এইগুলা কিন্তু ট্রান্সক্রিপশনের মধ্যে তোমরা পড়ছো। তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যে ইন্ট্রন্স এটা হচ্ছে প্রকৃত কোষে থাকবে, কিন্তু আদি কোষে থাকবে না। এবার আমরা যদি পুষ্টি প্রক্রিয়ার মধ্যে চলে আসি, আদি কোষের ক্ষেত্রে পুষ্টি প্রক্রিয়া হচ্ছে, দেখো এটা হলো শোষণ পদ্ধতি। কি পদ্ধতি? শোষণ পদ্ধতি। আর প্রকৃত কোষের ক্ষেত্রে দেখো কি কি হতে পারে? শোষণ, আত্তীকরণ এবং হচ্ছে সালোক সংশ্লেষণ। শোষণ, আত্তীকরণ এবং কি সালোক সংশ্লেষণ। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা আমরা যদি চলে আসি ট্রান্সলেশনের ব্যাপারটা, ট্রান্সলেশন কি জিনিস? তাহলে তোমাদের একটু আমি মনে করাই দিই যে ট্রান্সলেশনটা কি ছিল। ট্রান্সলেশন হচ্ছে মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া, মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ট্রান্সলেশন। তো এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হবে। কার ক্ষেত্রে? আদি কোষের ক্ষেত্রে, মানে ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়ে যাবে। কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে এটা বেশ দেরিতে শুরু হয়, এটা মনে রাখতে হবে। ট্রান্সক্রিপশনের পর বেশ দেরিতে শুরু হয়। আচ্ছা, এবার আমরা চলে আসি আদি কোষের কিছু উদাহরণ। আদি কোষের উদাহরণ হচ্ছে মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া এবং হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। তাহলে দেখো এই উদাহরণগুলা হচ্ছে আদি কোষের উদাহরণ। তাহলে এই যে আদি কোষের উদাহরণগুলা আমরা এভাবে মনে রাখবো, সেটা হচ্ছে এমবিবিএস। এমবিবিএস, এমবিবিএসে কি হয় দেখো, এখানে এম থেকে আসবে হচ্ছে মাইকোপ্লাজমা, বি থেকে আসবে হচ্ছে ব্যাকটেরিয়া, এবং এস থেকে আসবে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। তোমরা এটা নিশ্চয় জানো যে সায়ানোব্যাকটেরিয়া এদেরকে আমরা বলে থাকি হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, অর্থাৎ ব্লু গ্রিন অ্যালগি, ঠিক আছে? তাহলে এই যে সায়ানোব্যাকটেরিয়া এটার অপর নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। আচ্ছা,
এরপরে দেখো আমরা যদি চলে আসি প্রকৃত কোষের কি কি উদাহরণ দেওয়া যেতে পারে, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা মানে হচ্ছে মশ, ফার্ন, তারপর হচ্ছে জিমনোস্পার্ম নগ্নবীজি, অ্যাঞ্জিওস্পার্ম আবৃতবীজি এবং হচ্ছে সকল প্রাণীকোষ। তাহলে এইগুলা হচ্ছে তোমার প্রকৃত কোষের উদাহরণ। আমরা এবার দেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। আমরা দেখো কোষকে তিনটা অ্যাঙ্গেল থেকে ভাগ করছিলাম। তো আমরা ফার্স্টে দেহকোষ এবং জনন কোষ এদের মধ্যে কি পার্থক্য আছে সেটা জানার চেষ্টা করছি। তারপরে হচ্ছে আমরা আদি কোষ এবং হচ্ছে প্রকৃত কোষ এদের মধ্যে কি পার্থক্য আছে সেটা জানার চেষ্টা করছি। এখন আমরা দেখব যে উদ্ভিদ কোষ এবং হচ্ছে প্রাণী কোষ এদের মধ্যে আসলে কি কি পার্থক্য আছে। তো প্রথম কথা দেখো যে উদ্ভিদ কোষে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে। এটা তোমরা নিশ্চয়ই জানো যে কোষ প্রাচীর এটা হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। আর প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। তারপরে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, তাহলে অবশ্যই উদ্ভিদে কি থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, অর্থাৎ সবুজ বর্ণের প্লাস্টিড এটা কিন্তু থাকতে হবে। আচ্ছা, আর প্রাণী কোষ এটাতে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট নাই, যেহেতু প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, বা সালোক সংশ্লেষণ করতে পারে না, এই কারণে তাদের কিন্তু সবুজ বর্ণের প্লাস্টিড থাকার দরকার পড়ে না, অর্থাৎ প্রাণী কোষের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট নাই। আচ্ছা, এরপরে আমরা চলে আসি উদ্ভিদ কোষের আরেকটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকবে, কিন্তু আমরা প্রাণী কোষে সাধারণত কোনো কোষ গহ্বর দেখতে পাই না। সেন্ট্রোসোমের বেলায় যদি চলে আসি, এটা উদ্ভিদ কোষে থাকবে না কিন্তু প্রাণী কোষে থাকবে। তাহলে সেন্ট্রোসোম এটা কোথায় থাকবে, এটা হচ্ছে প্রাণী কোষে থাকবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেন্ট্রোসোম কোথায় থাকে, সেন্ট্রোসোম হচ্ছে প্রাণী কোষে থাকে। উদ্ভিদের সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে স্টার্চ, আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে চর্বি এবং গ্লাইকোজেন। তাহলে উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ, আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে চর্বি এবং গ্লাইকোজেন। আমরা এবার কিছু দেখো ইনস্ট্যান্ট প্র্যাকটিস করব। তো প্রথম প্রশ্ন, আদি কোষে রাইবোজোম কোথা থেকে উৎপন্ন হয়? দেখো একটু আগে আমরা বলছিলাম যে আদি কোষে রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ রাইবোজোম এটা হচ্ছে একটা সর্বজনীন অঙ্গাণু, যেটা আদি কোষ এবং হচ্ছে প্রকৃত কোষ উভয় কোষেই কিন্তু উপস্থিত। আচ্ছা, তো যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে আদি কোষে রাইবোজোম কোথা থেকে উৎপন্ন হবে? তাহলে এটা অবশ্যই মনে রাখবা, ডিএনএ থেকে উৎপন্ন হবে, ডিএনএ থেকে। আচ্ছা, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। সব ধরনের কোষে পাওয়া যায় কোনটি? একটু আগেই আমি এটা বলছি যে রাইবোজোম এটা হচ্ছে সর্বজনীন অঙ্গাণু, অর্থাৎ এটা আমরা হচ্ছে আদি কোষেও পাই, আবার হচ্ছে প্রকৃত কোষেও পাই। তাহলে সব ধরনের কোষে পাওয়া যাবে কোনটা? রাইবোজোম। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি প্রকৃত কোষের বৈশিষ্ট্য নয়? এদের নিউক্লিয়াস সুগঠিত, এটা প্রকৃত কোষের বৈশিষ্ট্য। রাইবোজোম 80S এটা প্রকৃত কোষের বৈশিষ্ট্য। ডিএনএ বৃত্তাকার, এখানে এই সমস্যা। দেখো প্রকৃত কোষের ডিএনএটা কেমন হয়? এটা হচ্ছে সূত্রাকার হয়, ডাবল হেলিক্স। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। আচ্ছা, এবার আসো দেখো আমরা আমাদের পরবর্তী টপিকে চলে আসি। এখন আসলে আমরা এখন দেখব যে একটা আদর্শ উদ্ভিদ কোষে মূলত কি কি উপস্থিত থাকে একটা আদর্শ উদ্ভিদ কোষে। তো ফার্স্ট অফ অল দেখো আমরা বলবো যে আদর্শ উদ্ভিদ কোষে দুই ধরনের জিনিস আছে, যার মধ্যে একটা হচ্ছে জড় পদার্থ, আর একটা হচ্ছে জীবিত পদার্থ বা হচ্ছে সজীব পদার্থ, এবং সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে একটা হচ্ছে জড় পদার্থ এবং আরেকটা হচ্ছে সজীব পদার্থ। তো এই সজীব মানে যার জীবন আছে, তো এটাকে আমরা কি বলবো? প্রোটোপ্লাজম। আচ্ছা, এইবার আসি দেখো এই যে জড় পদার্থ এটার মধ্যে কি কি পড়ে। একটা তো কোষ প্রাচীর পড়বে,
আর হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তু এটাকে আবার আমরা দেখো 3 ভাগে ভাগ করি, সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ এবং হচ্ছে বর্জ্য পদার্থ। তাহলে 3 ভাগে ভাগ করলাম। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বোসন। ঠিক আছে, আমরা কিন্তু রসুন বলি নাই, কি বলছি? বোসন। বতে হচ্ছে বর্জ্য, দন্তের সাথে হচ্ছে সঞ্চিত, আর দন্তের নতে হচ্ছে নিঃসৃত। তাহলে এই যে 3 ধরনের পদার্থ। সঞ্চিত পদার্থ কি কি আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, অর্থাৎ সিপিএল। সিপিএল এ কি হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন আর হচ্ছে লিপিড। নিঃসৃত পদার্থের মধ্যে কি কি আছে? নিঃসৃত পদার্থ দেখো, এটা আমরা এভাবে মনে রাখবো, পেন। পেনে কি হয় দেখো, পিতে হবে হচ্ছে পিগমেন্ট, এইচে হবে হচ্ছে হরমোন, ইতে হবে এনজাইম এবং এনে হবে হচ্ছে নেকটার। এনে কি হবে? নেকটার। তাহলে পিগমেন্ট, হরমোন, এনজাইম এবং হচ্ছে নেকটার। তাহলে এটা হচ্ছে নিঃসৃত পদার্থের উদাহরণ। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে বর্জ্য পদার্থ। দেখো, তুমি যদি সঞ্চিত অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং হচ্ছে এই যে নিঃসৃত পদার্থ অর্থাৎ পেন, এই উদাহরণগুলা ভালো করে মনে রাখতে পারো। বাকি যে উদাহরণগুলা এটা হচ্ছে বর্জ্য পদার্থের। এটা আর তোমার কি আলাদাভাবে মুখস্থ করতে হবে না। আচ্ছা, এইবার আমরা চলে আসব যে প্রোটোপ্লাজমের মধ্যে কি কি থাকে। তো দেখো, এখানে 3টা জিনিস, একটা হলো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস। তাহলে 3টা জিনিস কি কি বললাম? প্লাজমা মেমব্রেন বা হচ্ছে কোষ ঝিল্লি, তারপর সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস। তো সাইটোপ্লাজম এটার মধ্যে আবার কি কি থাকে দেখো, এটার মধ্যে থাকে সাইটোমাত্রিকা বা হচ্ছে সাইটোসল অর্থাৎ ম্যাট্রিক্স থাকবে এবং কোষীয় অঙ্গাণু থাকবে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে আমরা কোষীয় অঙ্গাণুগুলাকে আবার 2 ভাগে ভাগ করি, অর্থাৎ একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ এবং আরেকটা হচ্ছে ঝিল্লিবিহীন। অর্থাৎ কিছু ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু থাকে এবং কিছু হচ্ছে ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু থাকে। আচ্ছা, আর নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে আমি অলরেডি এটা বলে ফেলছি, যে নিউক্লিয়ার মেমব্রেন বা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, তারপর হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং হচ্ছে ক্রোমাটিন তন্তু বা হচ্ছে ক্রোমাজোম বা নিউক্লিয়ার রেটিকুলাম। আচ্ছা, তো যাই হোক, তাহলে দেখো আমরা এবার নেক্সট স্লাইডে চলে আসি। এই যে দেখো, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমাদের পরীক্ষায় এই টপিক থেকে প্রায়ই আমরা প্রশ্ন আসতে দেখি যে নিচের কোনটি ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু এবং নিচের কোনটি ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। তো কথা হচ্ছে কি দেখো, আমরা কিন্তু পরীক্ষার হলে কনফিউজ হয়ে যাব যে কোনটা ঝিল্লিবদ্ধের মধ্যে ছিল আর কোনটা ঝিল্লিবিহীনের মধ্যে ছিল। তো সেই জন্যই দেখো আমাদের এই চমৎকার আয়োজন। তোমরা এই 2টা ছন্দ মনে রাখবা, ঠিক আছে? ছন্দ তুমি যদি 2টাও না মনে রাখতে চাও সমস্যা নাই, একটা মনে রাখবা, অর্থাৎ হয় ঝিল্লিবদ্ধেরটা না হয় ঝিল্লিবিহীনেরটা। তাহলেই কিন্তু তুমি খুব সহজেই অ্যান্সারটা ধরে ফেলতে পারবা। তো দেখো, আমরা ঝিল্লিবিহীন যেগুলো আছে, দেখো আমরা কিন্তু ঝিল্লিবিহীনটা এটা কিভাবে মনে রাখা যায় সেটা হচ্ছে দেখো, প্রত্যেক মামাই সেরা। ঠিক আছে, আমরা এভাবে মনে রাখবো যে প্রত্যেক মামাই সেরা, প্রত্যেক মামাই সেরা, অর্থাৎ কোনো মামাই কি খারাপ না। তো যাই হোক, তাহলে এটার মানে কি দেখো, প্রত্যেক থেকে আসবে হচ্ছে প্রোটিওসোম, আর মাতে হচ্ছে মাইক্রোটিউবিউল, তারপরে আরেকটা মাতে হচ্ছে মাইক্রোফ্লামেন্ট, রস্যইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট, আর সেতে হচ্ছে সেন্ট্রিওল, আর রাতে হচ্ছে রাইবোজোম। তাহলে এরা হচ্ছে ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। তাহলে আমি যদি ঝিল্লিবিহীনগুলা ভালোভাবে মনে রাখতে পারি, বাকিগুলো হবে ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু। আচ্ছা, নিঃসৃত পদার্থ দেখো, আমি অলরেডি এটা বলে ফেলছি এবং আমি এটা মনে রাখতে বলছিলাম পেন দিয়ে, অর্থাৎ তুমি এই নামনিকটাও মনে রাখতে পারো অথবা পেন এটাও মনে রাখতে পারো। এখানে পিতে কি হবে? পিতে হবে পিগমেন্ট, এইচে হবে হচ্ছে হরমোন, ইতে হবে এনজাইম এবং এনে হবে হচ্ছে নেকটার। আচ্ছা, এবার কিছু দেখো আমরা ইনস্ট্যান্ট প্র্যাকটিস করব। নিচের কোনটি উদ্ভিদ কোষের সঞ্চিত পদার্থ নয়? সঞ্চিত পদার্থ কি ছিল? সিপিএল, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং হচ্ছে লিপিড। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড বাদে যেটা আছে সেটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর, রেজিন।
নেক্সট কোশ্চেন, প্রোটোপ্লাজমের অংশ নয় কোনটি? প্রোটোপ্লাজমের অংশ কি কি ছিল? একটা ছিল হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি কাকে ঘিরে রাখবে? কোষ ঝিল্লি ঘিরে রাখবে সাইটোপ্লাজমকে। আর সাইটোপ্লাজমের মধ্যে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে মোটা দাগে আমরা প্রোটোপ্লাজমের মধ্যে কিন্তু এই তিনটা জিনিস পাই, অর্থাৎ কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এইটা বাদে যেটা আসবে সেটাই উত্তর, অর্থাৎ কোষ প্রাচীর। কোষ প্রাচীর প্রোটোপ্লাজমের অংশ নয়। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, নিচের কোন গঠনটি সাইটোপ্লাজমের নয়? তাহলে দেখো সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে, আমি কি বলছিলাম, সাইটোপ্লাজমের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থাকবে, আর একটা কি থাকবে, অর্গানেলিস বা অঙ্গাণু। অর্গানেলিস বা অঙ্গাণু, অঙ্গাণু আবার দুই প্রকার, একটা হচ্ছে মেমব্রেনাস আর একটা হচ্ছে নন মেমব্রেনাস, ঝিল্লিবদ্ধ ঝিল্লিবিহীন। তাহলে দেখো গোলগি বস্তু, এটা অবশ্যই অঙ্গাণুর মধ্যে পড়বে। তারপরে রাইবোজোম, এটা একটা অঙ্গাণু। কিন্তু এই যে দেখো ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু এটা তো আসলে সাইটোপ্লাজমের বিষয় না, এটা হচ্ছে নিউক্লিয়াসের বিষয়। তাহলে এটা হচ্ছে সাইটোপ্লাজমের নয়, ক্রোমাটিন তন্তু। একটু আগেও বলছি যে নিউক্লিয়াসের মধ্যে চারটা জিনিস থাকে, একটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, তারপর হচ্ছে নিউক্লিওলাস এবং হচ্ছে ক্রোমাটিন তন্তু বা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, কোন কোষ পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু? মানে কোনো ঝিল্লি থাকবে না, ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। একটু আগেই বলছি প্রত্যেক মামাই সেরা, প্রত্যেক মামাই সেরা, অর্থাৎ প্রোটিওসোম, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তারপর হচ্ছে রাইবোজোম, এটা হচ্ছে কোষপর্দাবিহীন বা ঝিল্লিবিহীন। তাহলে দেখো এই যে আমরা এখানে রাইবোজোম পেয়ে গেছি, তাহলে রাইবোজোম হচ্ছে কোষপর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আচ্ছা, এবার দেখো আমরা এখন যেই টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কোষ প্রাচীর। এবং তোমরা নিশ্চয়ই জানো যে কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। তো আমরা এখন শিখব কোষ প্রাচীরের ভৌত গঠন। তো তোমরা এটা নিশ্চয়ই জানো যে একটা কোষ প্রাচীরের তিনটে স্তর থাকে, যার মধ্যে একটাকে আমরা বলে থাকি হচ্ছে মধ্যপর্দা। তারপর মধ্যপর্দার উপরে যে প্রাচীরটা থাকে এটা হচ্ছে প্রাইমারি প্রাচীর, এবং প্রাইমারি প্রাচীরের উপরে যেটা থাকে 3 স্তর বিশিষ্ট সেটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর এবং হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তো এখন কথা হচ্ছে দেখো প্রথম স্তর বা হচ্ছে মধ্যপর্দা, এটা থেকে যে ইনফরমেশনগুলা না জানলেই নয়, সেটা হচ্ছে দেখো এই যে মধ্যপর্দা, এটা গঠন শুরু হয় টেলোফেজ পর্যায়ে, টেলোফেজ পর্যায়ে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এই মধ্যপর্দার গঠনটা শুরু হয়। তোমরা নিশ্চয়ই জানো যে মাইটোসিসের যে 5টা ধাপ আছে, অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং হচ্ছে টেলোফেজ। তো টেলোফেজের তে হচ্ছে এই তোমার মধ্যপর্দার গঠনটা শুরু হয়। আচ্ছা, এরপর দেখো মধ্যপর্দা সৃষ্টি করবে কারা? মধ্যপর্দা সৃষ্টি করবে ফ্রাগমোপ্লাস্ট এবং হচ্ছে পেকটিন জাতীয় ভেসিকল, পেকটিন জাতীয় ভেসিকল। তাহলে এই দুইটা টার্ম কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে মধ্যপর্দা কারা সৃষ্টি করবে। মধ্যপর্দা সৃষ্টি করবে ফ্রাগমোপ্লাস্ট এবং হচ্ছে পেকটিন জাতীয় ভেসিকল। এবং এই ভেসিকলটা কোথার থেকে আসবে? এটা আসবে হচ্ছে গোলগি বডি থেকে, গোলগি বডি থেকে হচ্ছে ভেসিকলটা আসবে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা কথা অবশ্যই মনে রাখতে হবে, মধ্যপর্দায় পেকটিক অ্যাসিড বেশি থাকে। কোন উপাদানটা বেশি থাকে? পেকটিক অ্যাসিড। আমরা এটা এভাবে মনে রাখবো, এমপি, এমপি, ঠিক আছে। এখানে এমএ হবে মিডল ল্যামেলা বা হচ্ছে মধ্যপর্দা, আর পিতে হবে হচ্ছে পেকটিক অ্যাসিড। মিডল ল্যামেলা বা মধ্যপর্দা, আর পিতে কি হবে? পেকটিক অ্যাসিড। এবার আমরা চলে আসবো দেখো প্রাইমারি প্রাচীর যেটা, অর্থাৎ দ্বিতীয় স্তর যেটা, সেটা কি কি দিয়ে গঠিত হয়? তাহলে দেখো এখানে থাকবে হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এবং গ্লাইকোপ্রোটিন। তাহলে এই উপাদানগুলা কিন্তু মনে রাখতে হবে, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এইগুলা দিয়ে প্রাইমারি প্রাচীরটা গঠিত হবে।
এরপর দেখো সেকেন্ডারি প্রাচীর যেটা, এটা 3 স্তর বিশিষ্ট। এটা আমি অলরেডি বলে ফেলছি যে সেকেন্ডারি প্রাচীরটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, দেখো কূপ এলাকা, এটার মধ্যে চলে আসো। তো তোমরা মনে রাখবা যে কূপ যেটা, এটার ইংলিশ যে টার্মটা, এটা হচ্ছে পিট। এটা হচ্ছে কি? পিট। তো তাহলে কোষ প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা যেটা, সেটা হচ্ছে তোমার এই কূপ, কূপ এলাকা। অর্থাৎ শুধুমাত্র মধ্যপর্দা থাকবে, কোনো প্রাথমিক প্রাচীর থাকবে না। আর প্রাথমিক প্রাচীর যদি না থাকে, সেকেন্ডারি প্রাচীর থাকার প্রশ্নই আসে না। ঠিক আছে? তাহলে আমরা কোষ প্রাচীরে সবচেয়ে পাতলা যে এলাকাটা দেখব, এটাকেই আমরা বলবো হচ্ছে কূপ এলাকা। আচ্ছা, আর কূপ দুটির মাঝখানের মধ্য যে পর্দাটা, সেটাকে আমরা কি বলবো? পিট মেমব্রেন। পিট মানে হচ্ছে কূপ, আর মেমব্রেন মানে হচ্ছে পর্দা। তাহলে বুঝতেই পারতেছো, পিট মেমব্রেন। আর মুখোমুখি অবস্থিত দুইটা কূপ, যে ধরো এটা যদি মধ্য পর্দা হয়, আর এখানে একটা কূপ আছে, এখানে একটা কূপ আছে, তাহলে এরা কি মুখোমুখি থাকতেছে? তাহলে এটাকে আমরা বলবো পিট পেয়ার, বা হচ্ছে কূপ জোড়া। পিট মানে হচ্ছে কূপ, আর পেয়ার মানে কি? জোড়া। অর্থাৎ মুখোমুখি দুইটি কূপ, এটাকে আমরা কি বলবো? পিট পেয়ার বলবো। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে আসি কোষ প্রাচীরের কাজ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে একটু আগে আমরা কি শিখলাম? কোষ প্রাচীরের ভৌত গঠন। এখন আমরা কি শিখব? কোষ প্রাচীরের কাজ। তো দেখো, একটা বিষয় হচ্ছে কি, যে কোনো প্রাচীর বা ওয়াল, এটা কেন দেয়া হয়? যে ধরো তোমার একটা বাড়ি আছে, এবং বাড়ির চারপাশে তুমি একটা ওয়াল দিছো। কেন দিছো? দেখো, কয়েকটা কারণ হতে পারে। একটা হচ্ছে কি, যে সীমানা নির্ধারিত, ঠিক আছে, যে ওইটুকু তোমার জায়গা, এটা তুমি নির্ধারণ করে দিলা ওয়াল দিয়ে, এটা একটা হতে পারে। বা বলা যেতে পারে যে একটা সুন্দর শেপ দিচ্ছেন, সুনির্দিষ্ট একটা আকৃতি, বা সুনির্দিষ্ট একটা ইনফরমেশন যে এই জায়গাটুকু আমার। তো এটা একটা কারণ হয় কোনো একটা ওয়ালের। এবং আর একটা জিনিস হয়, দেখো, সেটা হচ্ছে কি, যে প্রোটেকশনের জন্য, সুরক্ষার জন্য। যে কোনো প্রাচীর এর কাজটা হচ্ছে ভেতরের জিনিসগুলোকে রক্ষা করা। তো কোষ প্রাচীরই তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে সবচেয়ে বাইরে থাকে। তাহলে বুঝতেই পারতেছো, এটার সঙ্গে অবশ্যই রক্ষার ব্যাপারটা জড়িত আছে। এছাড়া কোনো একটা প্রাচীরের আরও কাজ আছে, যেমন হলো কি, যে ভেতর এবং বাইরের মধ্যেকে বিভিন্ন বস্তুর আদান প্রদান করা। তাহলে দেখো, এই যে সিম্পল নলেজটুকু, এটা কাজে লাগায় তুমি অনেকগুলা প্রাচীরের বা পর্দার কাজ কিন্তু দেখবা যে তুমি মনে রাখতে পারবা। যেমন দেখো, আমরা যদি চলে আসি যে কোষের সুনির্দিষ্ট আকৃতি দান, তাহলে এটা দেখো কোষ প্রাচীরের একটা কাজ। তারপরে হচ্ছে প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করা। কোষ প্রাচীরের কূপ এলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু কোষের ভেতরে বা বাইরে চলাচল করে থাকে, তাহলে কূপ এলাকা দিয়ে। আর একটা হচ্ছে বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেসমাটা কাজ করে। তো দেখো, এই যে কাজগুলা আমরা কিভাবে মনে রাখতে পারি? আর আশা প্রদান করতে হবে না। আমরা মাঝে মাঝে এরকম বলি না, যে আর আশা দেওয়া লাগবে না আমাকে, ঠিক আছে? হতাশার থেকে আমরা এরকম বলে থাকি যে আর আশা প্রদান করতে হবে না। তো দেখো, এটার ব্যাখ্যাটা কি দাঁড়ায়? তো প্রথমত কথা, এই যে স থেকে তুমি সুনির্দিষ্ট আকৃতি, বা আ থেকে হচ্ছে আকৃতি, স থেকে হচ্ছে সুনির্দিষ্ট। তারপরে এই যে প্রদান, কি কি প্রদান? শক্তি, তারপরে হচ্ছে দৃঢ়তা, মানে এই যে দ থেকে কি বলতো? দৃঢ়তা, তাহলে দৃঢ়তা প্রদান। আচ্ছা, তারপরে তালবস্যতে হচ্ছে শোষণ, পতে হচ্ছে পরিবহন, তারপরে দেখো এই যে প দিয়ে আবার প্লাজমোডেসমাটা, এটাও চলে আসে।
তাহলে দেখো আমরা এই কাজগুলা খুব সহজেই এই নেমোনিকটা দিয়ে মনে রাখতে পারি যে আর আশা প্রদান করতে হবে না। আচ্ছা, এবার আসি আমরা কিছু ইনস্ট্যান্ট প্র্যাকটিসে। প্রথমত, কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? অবশ্যই এটা হচ্ছে সেলুলোজ। তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? সেলুলোজ। কোষ প্রাচীরে সব থেকে বেশি পরিমাণে যা থাকে সেটা হচ্ছে সেলুলোজ। এখন কোশ্চেন হলো, সেলুলোজ জিনিসটা কি আসলে? সেলুলোজ হচ্ছে বেটা ডি গ্লুকোজের পলিমার। তোমরা যখন 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ কোষ রসায়ন এই চ্যাপ্টারটা পড়বা, তখন দেখবা যে তোমরা হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ পাচ্ছ, অর্থাৎ মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলা নিয়ে তোমাকে পড়তে হচ্ছে। তো সেলুলোজ এটা মূলত হচ্ছে একটা পলিস্যাকারাইড এবং এটা হচ্ছে বেটা ডি গ্লুকোজের পলিমার। এটা তোমাকে মনে রাখতে হবে, বেটা ডি গ্লুকোজের পলিমার। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক এটা হচ্ছে মাইসেলি। তোমরা এটা নিশ্চয়ই জানো যে কোষ প্রাচীরের ভৌত গঠন পড়তে হয় আমাদের, তারপর রাসায়নিক গঠন, এমনকি সূক্ষ্ম গঠন যেটা, এটাও কিন্তু পড়তে হয়। তো আমরা যখন কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনটা পড়ব, তখন তোমরা নিশ্চয়ই দেখবা যে এখানে মাইসেলি একটা টার্ম আছে, ক্রিস্টালাইন মাইসেলি। তাহলে এটা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। দুটি পাশাপাশি কোষের মুখোমুখি দুটি কূপ, তাহলে এই একটা কূপ, এই একটা কূপ, মধ্যবর্তী পর্দা, এই যে এটা হচ্ছে মধ্যবর্তী পর্দা, তাহলে এটাকে আমরা কি বলবো? তাহলে কূপের ইংরেজি হচ্ছে পিট, আর পর্দাকে আমরা বলি মেমব্রেন। তাহলে এটা অবশ্যই কি হবে? পিট মেমব্রেন, পিট মেমব্রেন। উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য কোনটি? আসলে এখানে প্রশ্নটা হচ্ছে এরকম হবে যে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটি, ঠিক আছে? ইউনিক ফিচার, যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যাবে, কিন্তু প্রাণী কোষে পাওয়া যাবে না। তাহলে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। এবার দেখো আমরা চলে আসব প্রোটোপ্লাস্ট এটার মধ্যে। আমরা তো কোষ প্রাচীর নিয়ে যথেষ্ট আলোচনা করলাম, এবার আমরা প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, এগুলা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তাহলে প্রথম কথা, কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদয় পদার্থ, মানে কোষ প্রাচীর ছাড়া আর যা আছে উদ্ভিদ কোষের মধ্যে সবগুলাকে একত্রে তুমি কি বলতে পারো? প্রোটোপ্লাস্ট বলতে পারো, প্রোটোপ্লাস্ট। আচ্ছা, এবং এখানে দেখো বিজ্ঞানী হাক্সলে, ওনার কথাটা অবশ্যই মনে রাখতে হবে, প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, জীবনের রাসায়নিক ভিত্তি বলেন নাই, কিন্তু কি বলা হয়েছে? জীবনের ভৌত ভিত্তি, জীবনের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজম, এটা কে বলছে? বিজ্ঞানী হাক্সলে। প্রোটোপ্লাজমে পানি থাকবে 70 থেকে 90%। তাহলে দেখো এটা একটু মনে রাখতে হবে, 70 থেকে 90%, 70 থেকে 90। কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকে আমরা কি বলবো? আবর্তন বা হচ্ছে সাইক্লোসিস। তাহলে জলস্রোতের মতো যে আবর্তন, তাকে কি বলা হয়? আবর্তন বা হচ্ছে সাইক্লোসিস। আচ্ছা, পাতা ঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমের চলন, এটা হচ্ছে একমুখী আবর্তন। তাহলে পাতা ঝাঁঝির ক্ষেত্রে একমুখী, আর ট্রাডেসক্যানশিয়া এটাতে হচ্ছে বহুমুখী। তাহলে এই দুইটা উদাহরণ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা একমুখী আবর্তন এটা কার ক্ষেত্রে দেখব? পাতা ঝাঁঝির ক্ষেত্রে। আর বহুমুখী আবর্তন এটা কার ক্ষেত্রে দেখব? ট্রাডেসক্যানশিয়ার ক্ষেত্রে। আচ্ছা, তো প্রোটোপ্লাজমের প্রধান অংশ কি কি সেটা আমরা অলরেডি কয়েকবার বলে ফেলছি। কোষ ঝিল্লি বা হচ্ছে প্লাজমা মেমব্রেন, তারপর হচ্ছে সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি চলে আসি এই ইনস্ট্যান্ট প্র্যাকটিসে, সেটা হচ্ছে
কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো চলন, একটু আগেই আমরা বলে আসছি এটা হচ্ছে সাইক্লোসিস বা হচ্ছে আবর্তন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি? সাইক্লোসিস বা হচ্ছে আবর্তন। একমুখী আবর্তন এটা আমরা কোথায় দেখব? এটা অবশ্যই আমরা পাতাঝাঁঝিতে দেখব। একমুখী আবর্তন, পাতাঝাঁঝি, এভাবে মনে রাখতে পারো, এ পি জে। ঠিক আছে, এ থেকে হচ্ছে একমুখী, এতে কি হবে? একমুখী। আর পি জে এটাতে হচ্ছে পাতাঝাঁঝি। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কত? এই যে দেখো, একটু আগে আমরা পড়ে আসছি 70 থেকে 90%। তো এটা এভাবে মনে রাখতে পারো যে 7 এটা একটা বেজোড় অঙ্ক, 9 সেটাও একটা বেজোড় অঙ্ক। তাহলে 70 থেকে 90% পানি থাকবে কোথায়? প্রোটোপ্লাজমে। তাহলে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ এটা হচ্ছে 70 থেকে 90%। আচ্ছা, এবার আমরা চলে আসবো দেখো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির যে ভৌত গঠনটা আছে এটার মধ্যে। তো দেখো আমরা এখানে মূলত ফ্লুইড মোজাইক মডেল যেটা আছে এটা নিয়েই কথাবার্তা বলবো। ফ্লুইড মোজাইক মডেল। তো ফ্লুইড মোজাইক মডেল অনুসারে আমরা কোষ ঝিল্লিতে কি কি দেখতে পাই? প্রথমত ফসফোলিপিড বাইলেয়ার, অর্থাৎ কোষ ঝিল্লি এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট এবং এই 2টা স্তর কি দিয়ে গঠিত হয়? ফসফোলিপিড দিয়ে। তাহলে এটা মনে রাখতে হবে যে ফসফোলিপিড বাইলেয়ার, বাই শব্দের অর্থ হচ্ছে 2, এটা যেন মনে থাকে। বাই মানে হচ্ছে 2 আর লেয়ার যেটা, লেয়ার মানে হচ্ছে স্তর, তাহলে ফসফোলিপিড বাইলেয়ার। আচ্ছা, তাহলে ফসফোলিপিড বাইলেয়ার এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট ফসফোলিপিড দ্বারা গঠিত এবং প্রধানত হচ্ছে লেসিথিন দ্বারা। তোমরা নিশ্চয়ই জানো যে লেসিথিন এটা হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। আচ্ছা, এরপরে আমরা চলে আসি দেখো মেমব্রেন প্রোটিন। তো দেখো আমরা কিন্তু 3 ধরনের প্রোটিন দেখতে পাই। একটাকে আমরা বলি ইন্টিগ্রাল, পেরিফেরাল এবং আরেকটা হচ্ছে লিপিড কোর সম্পৃক্ত। ঠিক আছে, তাহলে এই 3টা টার্ম মনে রাখবা। একটা হচ্ছে ইন্টিগ্রাল, তারপরে কি পেরিফেরাল এবং হচ্ছে লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন। তাহলে প্রোটিন কয় ধরনের? মেমব্রেন প্রোটিন এটা হচ্ছে 3 ধরনের। আচ্ছা, এরপরে চলে আসি দেখো যে গ্লাইকোপ্রোটিন এবং হচ্ছে গ্লাইকোলিপিড, এদেরকে আমরা একত্রে কি বলবো? গ্লাইকোক্যালিক্স। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে খেয়াল করো যে কার্বোহাইড্রেটের সঙ্গে যদি হচ্ছে প্রোটিন যুক্ত থাকে তখন এটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। আবার কার্বোহাইড্রেটের সাথে যদি লিপিড যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় গ্লাইকোলিপিড। অর্থাৎ যদি কোথাও তুমি গ্লাইকো, গ্লুকো এই কথাবার্তাগুলো দেখতে পাও তাহলে এটা দিয়ে কার্বোহাইড্রেটকে বোঝানো হয়। কার্বোহাইড্রেট, এটা মনে রাখবা, কার্বোহাইড্রেটকে বোঝানো হয়। আচ্ছা, তাহলে আমরা যে বললাম যে কোষ ঝিল্লির গঠনে কি কি লাগে, একটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার লাগে এবং হচ্ছে এই ফসফোলিপিডগুলার মাঝে মাঝে কি থাকে? মেমব্রেন প্রোটিন থাকে। এখন এই যে লিপিড, এটার সঙ্গে যদি কার্বোহাইড্রেট যুক্ত হয় তখন সেটার নাম কি হয়ে যাবে? গ্লাইকোলিপিড। আবার যে প্রোটিনগুলা, মেমব্রেন প্রোটিনগুলা, এদের সঙ্গে যদি কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয় তখন এটার নাম হয়ে যাবে গ্লাইকোলিপিড। তাহলে এই যে দেখো গ্লাইকোলিপিড এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এদেরকে হচ্ছে আমরা একত্রে কি বলবো? গ্লাইকোক্যালিক্স। এই শব্দটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর এছাড়া আমরা দেখো কোষ ঝিল্লিতে আরও কি দেখতে পাই? কোলেস্টেরল দেখতে পাই, এটা মনে রাখতে হবে। তো আমরা এই যে মূল কথাবার্তাগুলা অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেল অনুসারে কোষ ঝিল্লির গঠনে কি কি উপস্থিত এগুলা আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। ছন্দটা কি? ম্যাম কই গেলেন। তাহলে কি বললাম? ম্যাম কই গেলেন, এটার মানে কি?
দেখো এটাতে আসবে হচ্ছে মেমব্রেন প্রোটিন, এটা একটা মেমব্রেন প্রোটিন, সেটা তো 3 প্রকার, ইন্টিগ্রাল, তারপর হচ্ছে পেরিফেরাল এবং লিপিড কোর সম্পৃক্ত। আচ্ছা, এরপরে আমরা যদি চলে আসি, দেখো ক এই যে কোলেস্টেরল বা কার্বোহাইড্রেট শৃঙ্খল, তারপরে ল এটা তো হচ্ছে লিপিড বাইলেয়ার, আর গ দিয়ে দেখো 3টা জিনিস, একটা কি গ্লাইকোপ্রোটিন, তারপর হচ্ছে গ্লাইকোলিপিড এবং হচ্ছে গ্লাইকোক্যালেক্স। আচ্ছা, এবার আমরা দেখো কিছু ইনস্ট্যান্ট প্র্যাকটিস করব কোষঝিল্লি টপিক থেকে। কোষঝিল্লির গঠনের সর্বপ্রথম প্রস্তাবকৃত সুনির্দিষ্ট মডেল, এইখানে দেখো একটা প্যাচের জায়গা আছে, সেটা হলো কি, যদি এরকম বলতো যে কোষঝিল্লির গঠনের সর্বপ্রথম প্রস্তাবকৃত মডেল কোনটা, তখন তুমি ইউনিট মেমব্রেন হাইপোথেসিস, যেটা একক পর্দা হাইপোথেসিস, সেটা কিন্তু অ্যান্সার করতে পারতা, অর্থাৎ অপশন সি এটা উত্তর হতে পারত, কিন্তু না, এখানে বলা হয়েছে সর্বপ্রথম প্রস্তাবকৃত সুনির্দিষ্ট মডেল, তাহলে এটার অ্যান্সার হচ্ছে স্যান্ডউইচ মডেল। কিন্তু দেখো যদি এরকম বলে যে সর্বাধিক গ্রহণযোগ্য মডেল কোনটা, সর্বাধিক গ্রহণযোগ্য মডেল, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, এটা হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। ফ্লুইড মোজাইক মডেল অনুসারে কোষঝিল্লিতে কয় ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে, তাহলে এটা হচ্ছে 3 ধরনের। কে কে? একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, তারপর হচ্ছে পেরিফেরাল প্রোটিন এবং আরেকটা হচ্ছে লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে ইন্টিগ্রাল, প্রোটিন, আরেকটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, নাম্বার 3 লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন। তাহলে দেখো আমরা 3 ধরনের প্রোটিন পাই, ইন্টিগ্রাল, পেরিফেরাল এবং হচ্ছে লিপিড কোর সম্পৃক্ত। প্লাজমা মেমব্রেনের বিশেষ অবস্থা নয় কোনটে, তাহলে ভিলাই, এটা নিশ্চয়ই প্লাজমা মেমব্রেনের বিশেষ অবস্থা নয়। প্লাজমা মেমব্রেনের কয়েকটা বিশেষ অবস্থা, যেমন একটা হচ্ছে মাইক্রোভিলাই, এটা মনে রাখতে হবে, নট ভিলাই, এটা কি মাইক্রোভিলাই। তারপরে ডেসমোসোম, আর একটা হচ্ছে ডেসমোসোম। নাম্বার 3 ফ্যাগোসাইটিক ভেসিকল, phagocytic vesicle. Number 4 pinocytic vesicle. আমরা এই 4টা টার্ম মনে রাখব, মাইক্রোভিলাই, ডেসমোসোম, ফ্যাগোসাইটিক ভেসিকল এবং হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। আচ্ছা, এইবার দেখো আমরা পরের টপিকসে চলে আসি, সাইটোপ্লাজম ও অঙ্গাণু। তো দেখো সাইটোপ্লাজম, আমরা শুরুতেই বলছিলাম যে সাইটোপ্লাজমের মধ্যে মূলত 2টা জিনিস, একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় ম্যাট্রিক্স বা হচ্ছে মাতৃকা, এবং আরেকটা হচ্ছে কোষীয় অঙ্গাণু। এবং এই কোষীয় অঙ্গাণুগুলো 2 ধরনের হয়, একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ এবং আরেকটা হচ্ছে ঝিল্লিবিহীন। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে সাইটোপ্লাজমীয় যে মাতৃকা আছে, দেখো এটার বৈশিষ্ট্য হলো এটা অর্ধ তরল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ পুরোপুরি তরল না, বা আমরা বলতে পারি এটা হচ্ছে কলয়েডাল। আচ্ছা, এবং এটার আরও একটা নাম আছে, সেটা হচ্ছে সাইটোসল, এটা মনে রাখতে হবে, সাইটোসল। তো সাইটোপ্লাজমীয় যে মাতৃকা বা ম্যাট্রিক্স, সেটার অপেক্ষাকৃত ঘন, কম দানাদার, বহিস্থ শক্ত অঞ্চল। দেখো বাইরের যে অঞ্চলটা, বাইরেরটা যেটা, সেটা অবশ্যই কি হয়, শক্ত হয়, ভেতরেরটা নরম হয়।
তো বাইরের অঞ্চলটাকে এক্টোপ্লাজম বলা হচ্ছে। একটো শব্দের অর্থ হচ্ছে বাইরে। আর এন্ডো মানে কি? এন্ডো মানে হচ্ছে ভিতরে। তাহলে ভিতরের যেটা সেটাকে আমরা বলবো হচ্ছে এন্ডোপ্লাজম, আর বাইরেরটাকে কি বলবো? এক্টোপ্লাজম। তো সাইটোপ্লাজমের তরল অংশ এটাকে আমরা বলবো মাতৃকা, আর সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, অর্থাৎ 1-এর চেয়ে বেশি, এটা মনে রাখতে হবে। এবং সাইটোপ্লাজমে পানির পরিমাণ 65 থেকে 96%, আর প্রোটোপ্লাজমে ছিল 70 থেকে 90%, এটা মনে রাখবা। আমরা কিছু ইনস্ট্যান্ট প্র্যাকটিস করব। সাইটোপ্লাজমীয় মাতৃকা এটার অপর নাম কি? হায়ালোপ্লাজম। সাইটোপ্লাজমের ভেতরে কোষ গহ্বরের চারদিকে, তাহলে কোষ গহ্বরের যে আবরণী বা পর্দা সেটাকে আমরা বলে থাকি টনোপ্লাস্ট, এটা মনে রাখতে হবে। কোষ গহ্বরের যে আবরণী বা পর্দা তাকে আমরা কি বলে থাকি? টনোপ্লাস্ট। কোষ ঝিল্লি সংলগ্ন অপেক্ষাকৃত কম দানাদার বহিস্থ অঞ্চল। এই যে দেখো, আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, বহিস্থ। তো বহিস্থর ইংরেজি কি? এটা হচ্ছে একটো, আর একটো মানে হচ্ছে বাইরে, আর এন্ডো মানে কি? এন্ডো মানে হচ্ছে ভিতরে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এক্টোপ্লাজম। তো ভাইয়া ও আপুরা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো তোমাদের সামনে খুব শীঘ্রই কোষ এর গঠন এর যে প্রথম পর্বের দ্বিতীয় অংশ, এটা নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। তো তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল, এবং তোমাদের সবার প্রতি একটা বিশেষ অনুরোধ রইল, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলা তোমাদের ব্যাচমেটদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে তোমরা বেশি বেশি করে শেয়ার করবা, তাহলে তারাও উপকৃত হবে। তাদের মেডিকেল ও ডেন্টাল ভর্তি প্রস্তুতি আরও বেশি শানিত হবে। এবং তোমাদের প্রতি আরেকটা বিশেষ অনুরোধ, যে দেখো, যে আমাদের এই যে ক্লাসগুলা বা হচ্ছে আমাদের আসপেক্ট মেডিকেল সিরিজের যে বইগুলো আছে, সেটা যদি তুমি ভালোভাবে পড়ো, A to Z পড়ো, আমরা প্রচণ্ড আশাবাদী তোমার পরীক্ষায় তুমি শতভাগ কমন পাবে। তো তোমরা সবাই আমাদের আসপেক্ট মেডিকেল বায়োলজি যে বইটা আছে, এই বইটা তোমরা সবাই সংগ্রহ করবা, এবং এই বইয়ের একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমরা ভালোভাবে বইটা পড়বা, তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা অনেক বেশি উপকৃত হবে। মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, আসপেক্ট মেডিকেল সিরিজ কর্তৃক আয়োজিত মেডিকেল ও ডেন্টাল ভর্তি প্রস্তুতি প্রোগ্রামের আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমরা কোষ এর গঠন এই চ্যাপ্টার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতেছিলাম। তো কোষ ও এর গঠন এই চ্যাপ্টারের প্রথম পর্বের দ্বিতীয় অংশের ক্লাসে তোমাদের সবাইকে আবার শুভেচ্ছা। তো দেখো, আমরা এখন যেই টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে রাইবোজোম। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই যে রাইবোজোম, এটাকে আমরা বলছিলাম সর্বজনীন কোষীয় অঙ্গাণু, অর্থাৎ এটা প্রকৃত কোষ এবং আদি কোষ উভয় কোষে হচ্ছে উপস্থিত। এবং রাইবোজোম সম্পর্কে আর একটা কথা না বললেই নয়, রাইবোজোমকে আমরা বলে থাকি হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, অর্থাৎ রাইবোজোম এখানে হচ্ছে প্রোটিন উৎপন্ন হয়। আচ্ছা, তো দেখো, এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার জেনে নিই। রাইবোজোমের যে অধঃক্ষেপণ হার, এটাকে বলা হয় ভেদবার্গ ইউনিট, এটা মনে রাখতে হবে। এবং আমরা রাইবোজোমকে হচ্ছে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে 70S এবং আরেকটা হচ্ছে 80S। এই যে এখানে S যেটা, এটাকে বলা হয় ভেদবার্গ ইউনিট, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তো দেখো 70S রাইবোজোম যেটা 70S, তো 70S রাইবোজোমে 3টা রাইবোজোমাল আরএনএ অণু থাকে, 3টা, এবং 52 প্রকারের প্রোটিন অণু থাকে, 52 প্রকার। তাহলে একটা বিষয় দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে কি, দেখো আমরা রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে দুইটা বিষয়ের কথা বলতে পারি, একটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ অর্থাৎ আরএনএ, এবং আরেকটা হচ্ছে প্রোটিন।
তোমরা একটা জিনিস মনে রাখবা যে একটা জিনিস যা দিয়ে তৈরি সে কিন্তু ওই জিনিসই তৈরি করতে পারে। মানে রাইবোজোম হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, এই কারণেই দেখো সে কিন্তু প্রোটিন প্রডিউস করতে পারতেছে। আচ্ছা, তো তাইলে যেটা দাঁড়াচ্ছে যে রাইবোজোমের গাঠনিক উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা আরএনএকে অনেকভাবে ভাগ করি, যেমন হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ। এবং রাইবোজোমের আরেকটা উপাদান হচ্ছে প্রোটিন। তো 70S রাইবোজোম যেটা 70S, তো 70S রাইবোজোমের ক্ষেত্রে আমরা 3টা রাইবোজোমাল আরএনএ পাই, 3টা রাইবোজোমাল আরএনএ, 3টা। এবং এখানে প্রোটিন থাকবে হচ্ছে 52 প্রকারের। দেখো 52, 5 আর 2 যোগ করলে কত হয়? 7। তোমরা এইভাবে মনে রাখতে পারো। আর 80S প্রকারের রাইবোজোম যেটা, সেখানে হচ্ছে 4টা রাইবোজোমাল আরএনএ থাকে। এই যে দেখো 8, এই 8কে যদি তুমি বাংলার 4-এর সাথে তুলনা করো, তাহলে দেখো এটা খুব সহজেই মনে রাখা যায় যে 80S রাইবোজোমে 4টা রাইবোজোমাল আরএনএ থাকবে এবং এখানে থাকবে 80 প্রকারের প্রোটিন অণু। তাহলে 80 মানে তো 80, তাহলে 80 প্রকারের প্রোটিন অণু। তাহলে যেটা দাঁড়াচ্ছে, রাইবোজোমের রাসায়নিক গঠনে আমরা দুইটা জিনিস দেখতে পাই, একটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ এবং আরেকটা হচ্ছে প্রোটিন, এবং এদের অনুপাতটা কত হয়? এটা হচ্ছে 1:1। আচ্ছা, আমরা এবার দেখব যে দেখো রাইবোজোমের কাজ কি কি আছে। তাহলে রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এই জন্য আমরা রাইবোজোমকে কি বলে থাকি? রাইবোজোমকে বলে থাকি হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, প্রোটিন ফ্যাক্টরি। এছাড়া দেখো গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহজাতীয় পদার্থের বিপাক মানে হচ্ছে লিপিডের বিপাক, এটা কিন্তু রাইবোজোমে সংঘটিত হয়। আচ্ছা, এবং রাইবোজোমের আরেকটা কাজ হচ্ছে সাইটোক্রোম তৈরি করা। তো দেখো আমরা এই কাজগুলোকে এভাবে মনে রাখতে পারি, প্রোটিন ফ্যাক্টরি। তাহলে দেখো যে রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, ঠিক আছে। তারপরে এই যে এখান থেকে দেখো ফ্যাট, FAT, অর্থাৎ স্নেহ বিপাক বা হচ্ছে ফ্যাট বিপাক, স্নেহ জাতীয় পদার্থের বিপাক। আচ্ছা, এবং এখান থেকে দেখো সাইটোক্রোম। আচ্ছা, তাহলে এই হচ্ছে রাইবোজোমের কাজ। এবং রাইবোজোমের আরও একটা কাজ তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফসফোরাইলেশন। এই যে পি থেকে মনে রাখতে পারো ফসফোরাইলেশন, অর্থাৎ গ্লুকোজের ফসফোরাইলেশন, এটা হচ্ছে রাইবোজোমের কাজ। আমরা এবার হচ্ছে দেখো কিছু ইনস্ট্যান্ট প্র্যাকটিস করব। রাইবোজোমের কাজ 9 কোনটে? তাহলে প্রোটিন সংশ্লেষণ, এটা রাইবোজোমের কাজ। ফ্যাট বিপাক, এটা রাইবোজোমের কাজ। সাইটোক্রোম উৎপাদন, এটাও কিন্তু রাইবোজোমের কাজ। বাট কার্বোহাইড্রেট বিপাক, এটা কিন্তু রাইবোজোমের কাজ না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কার্বোহাইড্রেট বিপাক। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। রাইবোজোমে রাইবোজোমাল আরএনএ এবং প্রোটিনের অনুপাত কত? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1:1। তাহলে দেখো আমরা একটু আগেই কিন্তু বলছিলাম যে রাইবোজোমের গাঠনিক উপাদান এটা কি কি? একটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ, আর একটা হচ্ছে প্রোটিন, এবং এদের রেশিওটা কেমন হবে? 1:1। আচ্ছা, এবার আমরা চলে আসবো দেখো গোলগি বস্তুর ভৌত গঠনে। তো আমরা গোলগি বস্তু বা হচ্ছে গোলগি বডি বা গোলগি কমপ্লেক্স বা গোলগি অ্যাপারটাস বা গোলগি যন্ত্র বা গোলগি ক্ষেত্র বা হচ্ছে ডিকটিওসোম, লিপোকন্ট্রিয়া, ইডিওসোম, দেখো কতগুলা নামে আমরা গোলগি বডিকে ডাকতে পারি। তারপরে হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কোষের ট্রাফিক পুলিশ। তো এই গোলগি বডির ভৌত গঠনে আমরা কি কি দেখতে পাই? ভিভিএস এ কি হয়? একটা হচ্ছে দেখো ভেসিকল, ভ্যাকুয়াল এবং হচ্ছে সিস্টার্নি। তাহলে এটা মনে রাখবা, ভ্যাকুয়াল, ভেসিকল এবং হচ্ছে সিস্টার্নি, এটা গোলগি বডির ভৌত গঠনে দেখা যায়। তো প্রথম কথা দেখো সিস্টার্নি যেটা, এটাকে সংক্ষেপে বলতে পারো চ্যাপ্টা থলি। তাহলে সিস্টার্নি কি? চ্যাপ্টা থলি।
আর ভেসিকল যেটা এটা হলো ক্ষুদ্র গহ্বর এবং ভ্যাকুওল যেটা এটা হচ্ছে বড় গহ্বর। তাহলে ভেসিকলটা হচ্ছে ক্ষুদ্র গহ্বর এবং ভ্যাকুওলটা হচ্ছে বড় গহ্বর। আচ্ছা, এরপর খেয়াল করো, গোলগি যন্ত্রের প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশ মানে কোষ ঝিল্লির দিকে যে অংশটা থাকে এটাকে আমরা বলবো ট্রান্সফেস, আর কেন্দ্রের দিকে যেটা সেটা হলো সিসফেস। দেখো তোমরা কিন্তু যখন কেমিস্ট্রি পড়ো সমানতা, জ্যামিতিক সমানতা বা হচ্ছে সিস ট্রান্স সমানতা, সেখানে কিন্তু সিস আর ট্রান্স তোমরা পড়ো। তো এক্ষেত্রেও দেখো কিন্তু সিস আর ট্রান্স এই দুইটা কথা আছে। তাহলে কেন্দ্রের দিকে যেটা সেটা হলো সিস ফেস। আমরা এইভাবে মনে রাখতে পারি, এই যে সিস আর সি থেকে হচ্ছে সেন্টার, ঠিক আছে? তাহলে কেন্দ্র, তাহলে কেন্দ্রের দিকের অংশটা হচ্ছে সিস ফেস, আর প্লাজমা মেমব্রেনের কাছাকাছি যেটা এটা হলো ট্রান্সফেস। তো ট্রান্সফেসের শেষ সিস্টার্না যেটা সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সসিস্টার্না, এবং সিস ফেসের শেষ সিস্টার্না সেটা হলো সিস সিস্টার্না, এবং মাঝখানের মধ্যভাগের যেগুলা সেটা হচ্ছে মিডিয়াল সিস্টার্না। আচ্ছা, গোলগি বস্তুর গঠন আমরা অলরেডি পড়ে ফেলছি। ভিতে হচ্ছে ভ্যাকুয়াল, আবার ভিতে ভেসিকল এবং এসে হচ্ছে সিস্টার্নি। তাহলে আমরা কি মনে রাখবো? ভিভিএস। এবার আমরা চলে আসতে পারি গোলগি বস্তুর রাসায়নিক গঠন, এটার মধ্যে কি কি আছে। তো দেখো মনে রাখবা, গোলগি বডির রাসায়নিক গঠনে আমরা গোলগি বডির আবরণীতে 60% প্রোটিন এবং 40% লিপিড দেখতে পাই, অর্থাৎ এটা হচ্ছে লিপোপ্রোটিন। লিপিডও থাকবে, প্রোটিনও থাকবে, যার মধ্যে প্রোটিন হচ্ছে 60% আর লিপিড হচ্ছে 40%। তো লিপিডের মধ্যে কি কি থাকে? লেসিথিন থাকে এবং হচ্ছে সেফালিন। তো তোমরা নিশ্চয়ই জানো এই যে লেসিথিন এবং হচ্ছে সেফালিন এরা কিন্তু ফসফোলিপিডের উদাহরণ, লেসিথিন এবং হচ্ছে সেফালিন। আচ্ছা, এবার আমরা চলে আসি গোলগি বডির কি কি কাজ আছে। গোলগি বডির কাজ দেখো, একটা হচ্ছে লাইসোসোম তৈরি করা, লাইসোসোম তৈরি করা, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করা, অপ্রোটিন, এখানে প্রোটিনের কথা বলে নাই। তারপরে কোষ প্লেট তৈরি করা, তারপরে শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করা, মাইটোকন্ড্রিয়াতে এটিপি সৃষ্টির জন্য প্রয়োজনীয় এনজাইম সৃষ্টি করা। তাহলে দেখো সে কিন্তু এনজাইম সৃষ্টি করে, তারপরে কি কোষ প্লেট এটাও সৃষ্টি করে, কোষ প্লেট, তারপরে কি শুক্রাণুর অ্যাক্রোজোম। আচ্ছা, প্রোটিন এবং ভিটামিন সি সঞ্চয় করা, এই যে দেখো এটা কিন্তু তার মানে আমরা গোলগি বডির মধ্যে দেখো কিছু কাজ পাচ্ছি যে তৈরি করা বা সংশ্লেষ করা, আর কিছু কাজ হচ্ছে সঞ্চয় করা। তো গোলগি বডি কি সঞ্চয় করে? প্রোটিন এবং হচ্ছে ভিটামিন সি, প্রোটিন এবং ভিটামিন সি। তারপর হচ্ছে কোষস্থ পানি বের করা, ভিটামিন তৈরি করা, ভিটামিন যেমন সে সঞ্চয় করে যেমন ভিটামিন সি, এছাড়া সে ভিটামিনও তৈরি করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা, বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে অংশগ্রহণ করা, বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ এবং পরিবহনে অংশগ্রহণ করা। আরেকটা হচ্ছে শুক্রাণু গঠনে সহায়তা করা, শুক্রাণু গঠনে সহায়তা করা। তো দেখো এই যে এতগুলা কাজ, সব কাজই কিন্তু ইম্পর্ট্যান্ট, বিশেষ করে গোলগি বডির কাজ এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা এই কাজগুলা কিভাবে মনে রাখতে পারি। লাভ, ওয়ার অ্যান্ড পিস, এইটা হচ্ছে আমাদের শর্টকাট সূত্র, লাভ, ওয়ার অ্যান্ড পিস। দেখো এখানে এই যে ল মানে এল যেটা, এটাতে কি আসবে? লাইসোসোম তৈরি করা, লাইসোসোম। আচ্ছা, এখানে একটা এন দেখতে পাচ্ছ, তাইলে এটা হচ্ছে নন প্রোটিন পদার্থ তৈরি করা, নন প্রোটিন মানে হচ্ছে অপ্রোটিন। আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে এই যে তোমার হচ্ছে সি, সি থেকে কি আসবে? কোষ প্লেট তৈরি করা, মানে সিতে হচ্ছে সেল সেভাবে বলা আর কি, বা পি থেকে হচ্ছে প্লেট, এভাবেও মনে রাখতে পারো।
তো আমি আসলে এই সিরিয়ালটা মেনটেন করতেছি। তারপরে আসো কি অ্যাক্রোজোম তৈরি করা, এই যে এতে হচ্ছে অ্যাক্রোজোম তৈরি করা। তারপর এনজাইম তৈরি করা, এনজাইম সৃষ্টি করা। তারপরে পিতে প্রোটিন সঞ্চয় করা, সিতে ভিটামিন সি সঞ্চয় করা। এই যে ওয়ার থেকে হচ্ছে ওয়াটার, এখান থেকে কি মনে রাখবো আমরা, ওয়াটার। ওয়াটার মানে কি, পানি। তাহলে কোষস্থ পানি বের করা। ভিতে হচ্ছে ভিটামিন, অর্থাৎ ভিটামিন তৈরি করা। তারপর কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা। ই থেকে হচ্ছে ইয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা। পিতে হচ্ছে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড সংশ্লেষ এবং পরিবহনে অংশগ্রহণ করা। এবং সর্বশেষ যেটা, শুক্রাণু গঠনে সহায়তা করা। তো আমরা যখন বলছি যে দেখো যে শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে, তাহলে এটা কিন্তু অটো চলেই আসতেছে যে শুক্রাণুর গঠনে সহায়তা করা। তাহলে দেখো আমরা এই যে কতগুলা কাজ ছিল, জাস্ট একটা সিম্পল নেমোনিক লাভ, ওয়ার অ্যান্ড পিস, এটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই এটা মনে রাখতে পারি। আচ্ছা, এবার আসি আমরা কিছু ইনস্ট্যান্ট প্র্যাকটিস করব। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এটা আমরা কাকে বলবো, অবশ্যই হচ্ছে আমরা গোলগি বডিকে বলবো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এছাড়া এটার আরও একটা তুমি নাম দিতে পারো, সেটা হচ্ছে কি কোষের ট্রাফিক পুলিশ, কোষের ট্রাফিক পুলিশ। ক্লোরোপ্লাস্ট যেটা, এটাকে কি বলা হয়, কিচেন অফ দ্য সেল, কোষের রান্নাঘর, কোষের রান্নাঘর। তারপর আসে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটাকে আমরা কি বলতে পারি, পাওয়ার হাউস অফ দ্য সেল, অর্থাৎ কোষের শক্তিঘর। আর লাইসোসোম, এটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ, আত্মঘাতী থলিকা, আত্মঘাতী থলিকা। তাহলে দেখো কার অপর নাম কি, বা বিভিন্ন জিনিসের অপর নাম, উপনাম, এগুলো আমাদের মনে রাখতে হবে। গোলগি বস্তু কোনটি তৈরি করে না, গোলগি বস্তু লাইসোসোম তৈরি করে, ঠিক আছে, ওই যে লাভ, ওয়ার অ্যান্ড পিস। শুক্রাণু গঠনে সে অংশ নেয়, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে এনজাইম, হ্যাঁ এনজাইমও তৈরি করে, কিন্তু রাইবোজোম এটা তৈরি করে না। তাহলে গোলগি বস্তু তৈরি করবে না কোনটা, রাইবোজোম। গোলগি বডি সম্পর্কে কোন তথ্যটি মিথ্যা, ক্যামিলো গোলগি গোলগি বডি আবিষ্কার করে, ঠিক আছে, একে কোষের রান্নাঘর বলা হয়, এটা ভুল। কারণ হচ্ছে কোষের রান্নাঘর বলা হয় ক্লোরোপ্লাস্টকে, ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর। গোলগি বডি উৎপত্তি হয় কোনটা থেকে, আচ্ছা দেখো বিষয়টা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার সাথে যদি রাইবোজোম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যদি রাইবোজোম থাকে, তখন ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা অমসৃণ হয়ে যায়, অমসৃণ। আর রাইবোজোম থাকা মানে কি, সে প্রোটিন তৈরি করবে। তো এখন বিষয়টা হচ্ছে তাহলে গোলগি বডির উৎপত্তি অবশ্যই হবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, নট অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, তো ভাইয়া ও আপুরা, আমরা ইতোমধ্যে আমাদের কোষ এর গঠন চ্যাপ্টারের মেডিকেল ও ডেন্টাল ভর্তি প্রস্তুতি প্রোগ্রামের প্রথম পর্বের ক্লাসটা শেষ করলাম। তো তোমাদের সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের আসপেক্ট মেডিকেল সিরিজের বায়োলজি বইটা তোমরা সংগ্রহ করে বইটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা শেষ করে ফেলবা। এই বইটি তোমার অ্যাডমিশন প্রস্তুতিতে যথেষ্ট সহায়ক হবে এবং তোমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।